ট্রানজিশনাল ফুটবল খেলার পরেও ব্রাজিল গতকালকে স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু তাদের চান্সগুলোকে মিস করেছে এবং শেষ পর্যন্ত ফিনিশিং এ পৌঁছাতে পারেনি। আর তার কারণে কাল হলো হেরে গেল নরওয়ের কাছে 2-1 গোলে। 2 গোলে নরওয়ে জিতেছে তো বটেই, কিন্তু নরওয়ে এত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে মাঠে, সেটা নিয়ে মনে হয় না কিছু বলবার আছে। কেপ ভার্দের ভোজিনহা কিংবা জাপানের সুজুকি দুজন গোলকিপারের পরে যাকে সব থেকে বেশি আলোচনায় রাখতে হবে তিনি হচ্ছেন নরওয়ের গোলকিপার নাইলান্ড। কেন রাখতে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়েলকাম করছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের দেশ রূপান্তরের আয়োজন দেশ রূপান্তর স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। আমি তাসনুফা মুহনা আপনাদের হোস্ট আছি। আমার সঙ্গে আছেন দুজন ফুটবল প্রেমী মানুষ, দুজনই সঙ্গীত শিল্পী, আছেন বেলাল খান এবং আছেন রাকা পপি। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। গতকাল ব্রাজিল ভালো খেলে হেরেছে নাকি খারাপ খেলে হেরেছে এই প্রশ্ন করাই যাচ্ছে না, কারণ একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে যে ব্রাজিল আসলে কালকে ব্রাজিলের মতো করে খেলেনি, তারা ভালো একদমই খেলেনি। তো সেই জায়গাটা থেকে আসলে কতটুকু খারাপ খেলেছে এবং কেন আপনার মনে হচ্ছে যে খারাপ খেলেছে? মানে প্রাসঙ্গিক বিশেষ করে ম্যাচের শুরুতেই একটা পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। এই পেনাল্টিটা মিস করার কারণে এটার যে ইফেক্ট সেটা পুরো দলের উপরে ছড়িয়ে পড়েছে আমার কাছে মনে হয়েছে। আর এটার কারণ বলবো যে এই গোলটা যদি হয়ে যেত ব্রাজিলের, তখন ওদের মোমেন্টামটা একদমই চেঞ্জ হয়ে যেত, সবার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতো। আর এটা মিস হওয়ার পর তারপর থেকে যে নরওয়ের যে স্পিডটা, এটা আমরা যারা খেলা দেখছি সবাই বিশ্বাস করি যে ওদের স্পিডটা রাতারাতি বেড়ে গেল এবং এত অ্যাটাকিং দুই জায়গাতে ওদের পারফরমেন্সটা ডাবল হয়ে যায়। বিশেষ করে হাফ টাইমের পরে তো মানে আমরা দেখলাম এমন এক ব্রাজিলকে, অচেনা এক ব্রাজিলকে, আবার ঠিক অন্যদিকে যদি বলি অচেনা এক নরওয়েকে দেখলাম। আর এমনিতেও পরিসংখ্যানেও কিন্তু নরওয়ের একটু এগিয়ে ছিল, কারণ এর আগে যতবার এই দু দল হেড টু হেড মুখোমুখি হয়েছে সেখানে নরওয়ের দিকে রেজাল্টটা ছিল, নরওয়ে জিতেছে এবং ড্র করেছে। আরেকটা ব্যাপার বলবো যে পেনাল্টিটার ব্যাপারে আরেকবার আসি, যে এরকম একটা পেনাল্টিতে যখন ভিনি মাঠে ছিল এবং ফুল ফর্মে ছিল, তাকে দিয়ে কেন দেওয়া হলো? হ্যাঁ, এইটা আমার মাথায় এখনো ঘুরতেছে, এটার কারণটা কি? এই কারণ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। তার আগে আমি রাকার কাছে যেতে চাই। যদিও আর্জেন্টিনা সাপোর্ট করো, তারপরে ব্রাজিলের খেলা কালকে দেখেছো, প্রথম 2 মিনিটের মাথায় নরওয়ে ফার্স্ট একটা গোল দিয়ে দিল এবং সেটা অফসাইড বোঝার আগে কিন্তু মানে যারা ফ্যানরা ছিল তারা হতবাক হয়ে তাকিয়ে থাকলো যে এটা কি হলো, এত দ্রুত গোল। যাই হোক, তারপরই রেফারি বললো যে সেটা অফসাইড এবং তারপরে খেলা কন্টিনিউ হতে থাকলো। তখন কি কোনোভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল যে আজকে কি হবে, আসলে নরওয়ে জিতে যাবে নাকি ব্রাজিল জিতে যাবে, কি হবে? সত্যি বলতে আমি আর্জেন্টিনার খেলা অনেক বেশি পছন্দ করি এবং আর্জেন্টিনা ফ্যান, কিন্তু আমার খুব মনে প্রাণে ইচ্ছে ছিল যে ব্রাজিল আর্জেন্টিনা যদি সামনে আরো অনেক এগিয়ে যায়। আমাদের দেশে যারা সাপোর্টার আছে আমরা জানি যে আর্জেন্টিনা ব্রাজিল এরা কিন্তু বেশি, তো খেলা দেখার সময় এবং সবসময় আমরা একটা ফান বা মজার মধ্যে থাকি কিন্তু এটা নিয়ে। তো ব্রাজিলের যে এই যে বিদায় নেওয়াটা, এটা আমার কাছে খুব দুঃখজনক। এবং নেইমারের খেলা আমি অনেক আগে থেকে পছন্দ করি, ব্রাজিলকে সাপোর্ট করি না কিন্তু নেইমারের খেলা পছন্দ করি। নেইমারের যে এখন যে বিদায় নেওয়াটা, বিশ্বকাপে আর খেলবে না, হয়তো ক্লাবে খেলবে, কিন্তু এটা আমার কাছে খুব কষ্টকর। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে নেইমার যে ইনজুরির কারণে হয়তো খেলতে পারছে না, কিন্তু খুব আশায় বসেছিলাম যে নেইমারের খেলা দেখবো। মানে অন্য দলের খেলা যেদিন হয় সেদিন কিন্তু আমি এতটা এক্সাইটেড ছিলাম না যে খেলা দেখবো, কিন্তু ব্রাজিলের খেলা যতটা ম্যাচ হয়েছে খুব মনোযোগ সহকারে দেখেছি এবং খুব এক্সপেকটেশন ছিল যে নেইমারের খেলা দেখবো, সেটা হয়তো এবার দেখতে পারিনি, এজন্য খুব খারাপ লেগেছে। এনিওয়ে, যে কথাটা আপনি বলছিলেন যে কেন ভিনিসিয়াস জুনিয়র ব্রুনো গিমারেসকে এগিয়ে দিলেন পেনাল্টিটা দেওয়ার জন্য, কেন নিজে তিনি সেটা করলেন না? আমরা যদি একটুখানি স্ট্যাটিস্টিক দেখি তাহলে আসলে ক্লাবে খেলার সময় গিমারেস কিন্তু এই পর্যন্ত 3টি পেনাল্টি পেয়েছেন এবং 3টিতেই তিনি গোল করেছেন সফলভাবে, যদিও ওয়ার্ল্ড কাপে তিনি এখনো পর্যন্ত সেভাবে পেনাল্টি পান নাই। আর ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, তার পুরো ক্যারিয়ারে তিনি 13 গোল সাকসেসফুলি করতে পেরেছেন পেনাল্টি পেয়েছেন কিন্তু 19টা। আর ব্রাজিলের হয়ে তিনি 3টা পেনাল্টি পেয়েছেন কিন্তু একটা সাকসেসফুলি তিনি গোল করতে পেরেছিলেন। হয়তোবা এখানে কোচের একটা নিজস্ব একটা গেম প্ল্যান থাকে, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় অনেক অফ ফর্মের প্লেয়ার আমরা কিন্তু দেখি যে ফর্মে চলে আসে, আবার ফুল ফর্মে থাকা ক্লাব সেশনে ফর্মে থাকা প্লেয়ার বিশ্বকাপে এসে
অফ ফর্মে চলে যায়। একটু ফান করি যে পেনাল্টি মিস করে সব থেকে বেশি মেসি, এটা কিন্তু আমরা বলি, যেটা আপনি বলছিলেন যে অনেক ফর্মে থাকা প্লেয়ারও কিন্তু অনেক সময় হতে এমন পারে। আর পারফরমেন্স বড় করে। দলের যেটা হয় কম্পেয়ারলি, যাদের হাইপ মানে টিআরপি হাইপটা বেশি এবং যে সমস্ত দলের সাপোর্টার বেশি, তাদের খেলার সময় তাদের এক ধরনের একটা স্নায়ু চাপে ভুগে। এইটা শুরুতে যদি একবার মানে পেয়ে বসে, ওই দল ওই দিন মানে আমরা তো শুধু কপাল খারাপ। ব্রাজিল না, আমরা লাস্ট যদি আর্জেন্টিনার ম্যাচের কথা বলি, রাইট। আর্জেন্টিনা যে এইভাবে তাদেরকে 120 মিনিট খেলতে হবে, এটা কেউ কিন্তু কারোর এক্সপেকটেশন ছিল না। মানে কেউভারদের মতো আননোন একটা হ্যাঁ। দলের কাছে এইভাবে খাবি খেতে হবে, হ্যাঁ, এটা কিন্তু আসলেই কেউ তো ভাবতে পারেনি। এইবারের বিশ্বকাপে অঘটন তো শুরু হলো। আগের রাউন্ড গুলোতে কেপভার্দের কথাই বলবো, যে সারা বিশ্বের কাছে পরিচয় দিয়ে দিছে যে তারা কি আসলে, না, তারা কেন এসেছে। অঘটন ঘটছেই, হ্যাঁ, কারণ কিন্তু নেদারল্যান্ড বাদ পড়ে গেছে, এই যে জার্মান বাদ পড়ে গেছে। এখন যে অঘটন গুলো ঘটতে থাকবে প্রতিনিয়ত হ্যাঁ। সবগুলো খেলাতেই, মানে আর অনেক কিছুই, অনেক কালার বদল হতে থাকবে। সেটাই। রাকা, খেলা দেখছো, খেলা নিয়ে আনন্দ করছো, বাসায় দুজনের মধ্যে কি এই ফ্যানগত বিষয় নিয়ে রেশারেশি আছে যে দুজনেই কি আর্জেন্টিনার ফ্যান, দুজনই ব্রাজিলের ফ্যান, নাকি একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল? সবসময় রেষারেষি আছে। আচ্ছা। আমার বাসায় যারা আছে বেশিরভাগ হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আমরা 2-3 জন আছি যে আর্জেন্টিনার সাপোর্টার। তো আসলে ওই যে মেসির কথা বলছিলেন ভাইয়া, মানে ভাইয়াও তো আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু তারপরে বলছি মেসির কথা আসলে না বললেই না। যখন মেসি এমন একটা প্লেয়ার, যিনি যখন মাঠে নামেন সবার একটা হই হুল্লোড় কাজ করে। আমার মনে হয় যে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারাও মেসিকে খুব পছন্দ করেন। আমার কাছে মনে হয় যে অনেকেই কিন্তু সবসময় আমরা দেখি ফেসবুকে লেখালেখি করে যে মেসি মানুষ না, অন্য গ্রহ থেকে আসা কোনো এলিয়েন হবে। মানে মাঠে নামলেই না সবাই আমরা জানি যে কোনো একটা গোল দেবে, কিছু একটা হবে। তুমি মেসির কথা বললে জন্যই বলি যে গতকালকের ব্রাজিল ভার্সেস নরওয়ের খেলাটাতেও কিন্তু ধারাভাষ্যকার শেষের দিকে এসে বলছিলেন যে নেইমারকে আসলে আমরা জুনিয়র মেসি হিসেবেই সবসময় দেখে এসেছি। মানে মেসির পরে যদি এই প্রজন্মের মেসি হিসেবে কাউকে আমরা চিন্তা করি তাহলে সে নেইমার জুনিয়র। তুমি বলছিলে যে ওয়ার্ল্ড কাপ থেকে এবার তার বিদায়, সেটা সত্যি খুব কষ্টের এবং ভীষণ কষ্টের। যারা ফুটবল প্রেমী তাদের জন্য এটা একটা, এবং এই বিশ্বকাপ থেকে অনেক মানে সেলিব্রিটি যারা, বিশেষ করে রোনালদো অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে এটাই তার লাস্ট বিশ্বকাপ। তো এরকম অনেকেই হয়তো আগামী বিশ্বকাপে আমরা যদি খেলা দেখি এবং সেই পর্যন্ত অনেক অনেক এই তারকা ফুটবলার মানে খেলবে না, আগামী হয়তো বা নতুন তারকা চলে আসবে। স্পেনের কি বলে লেমিনের মতো নতুন তারকারা উঠে আসবে, কিন্তু যাদের খেলা দেখে আসলে আমাদের কৈশোর কেটেছে, আমাদের যৌবন কেটেছে, কাটছে, তাদেরকে তো আমরা সবসময় মিস করবো। কালকে হাফ টাইমের পরে যখন কার্লো আনচেলত্তি তার ডিসিশনটা চেঞ্জ করলেন এবং সব মানে ব্রুনো গিমারেসকে উঠিয়ে নিলেন, মানে ডিফেন্সটা সরিয়ে দিয়ে তিনি সেখানে এনরিক এবং নেইমার দুজনকে নামালেন, মানে পুরো অ্যাটাকিং মুডে খেলবে ব্রাজিল, এই ধরনের একটা চিন্তা ভাবনা বোধহয় তার কাছে ছিল। সেই জায়গাতে কিন্তু নরওয়েও তাদের খেলা স্ট্র্যাটেজি চেঞ্জ করলো, মানে দুই দলই খেলা স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। সামহাও কোথাও কি আপনার মনে হয়েছে যে এই যে নেইমার এই ওয়ার্ল্ড কাপটাই শেষ ওয়ার্ল্ড কাপ খেলছে, মানে তার জন্য আসলে খুব গ্লোরিয়াস ওয়ার্ল্ড কাপ হতে পারতো, সেটা শুধুমাত্র তার দোষ নয়, তার পুরো টিমেরও দায়ভার রয়েছে যে সে যেভাবে কেঁদে বিদায় নিল। নেইমারের ফ্যান নেই এমন কোনো কান্ট্রি পাওয়া যাবে না। তো নেইমারের প্রতি এক্সপেকটেশন সবারই হাই ছিল। তো পুরো ওয়ার্ল্ড কাপটাই মানে, যদিও কোচের তো নিজস্ব প্ল্যান যে একটা সার্টেন টাইম তাকে খেলা আছে, তার শারীরিক কন্ডিশন হয়তো বা সেরকম না, এই কারণেই। কিন্তু কালকে একটা সবচেয়ে বড় একটা চান্সেস ছিল যে নেইমার জ্বলে উঠবে, সারা বিশ্ব নেইমারকে আবার সেই দেখবে। নেইমারের যে ক্লাব সেশনের যে সময়গুলো, সেই জায়গায় সবাই দেখতে চাচ্ছিল। এবং বিশ্বকাপ আসলে যেটা হয়, সবাই এই কম্পারিজনটা খুব ভালোভাবে শুরু করে যে কে ভালো করছে। যেমন অলরেডি 3 জনের নাম চলে আসছে যারা সমান 7টা করে গোল দিয়েছে। কালকে তো হ্যালান্ড এসে সেখানে মেসি, আর্লিং হালান্ড আছে, এমবাপ্পে আছে। হ্যাঁ, তো কম্পেয়ারলি তো আমরা নেইমারকে তো ওই জায়গাটাতে ডিজার্ভ করে। সেইখানে কালকে অ্যাটলিস্ট গোল না হোক, তার যদি একটা কি বলে একটা পাস থাকতো সেরকম, অথবা সবকিছু মিলিয়ে দলের জন্য একটা জ্বলে ওঠার যে একটা ব্যাপার, একটা ভূমিকা, বড় ভূমিকা থাকতো। ইনফ্যাক্ট একটা কন্ট্রোভার্সি কিন্তু বেলাল ভাই হচ্ছে যে লাস্টে যে পেনাল্টিটা নেইমার দিল, হ্যাঁ এটা তো আমি আসলে বুঝতে পারি না, মানে কেন রেফারি দিলেন, এটা কেন হলো। সেটাই এটা খেলা দেখার
বাট আমি এখন পর্যন্ত কয়েকবার রিপিট করে দেখলাম যে এটা কেন দিল। কেন দিল রেফারি? হ্যাঁ। আমি এই প্রসঙ্গটাতেই একটুখানি জানতে চাই রাকার যারা কাছে যে বিশেষ করে যারা ট্রল করে হুম, যে আর্জেন্টিনা মানেই পেনাল্টি, হুম, হুম, হুম। তো কালকে যখন 2টা পেনাল্টি পেয়েও ব্রাজিল ম্যাচ উইন করতে পারলো না, আশা করি যারা ট্রল করে তারা এখন একটু সাবধানতা। ইনফ্যাক্ট আমি শুরুতে অবলম্বন এই কথাটাই কিন্তু বলছিলাম এই কথাটাই, যে হ্যাঁ। অনেকগুলো চান্স তারা মিস করেছে, মিস করেছে, যেটা হ্যাঁ। নরওয়ের গোলকিপার নাইল্যান্ড সে কিন্তু মানে যদি হিসাব করি অন অ্যান এভারেজ স্ট্র্যাটেজিক্যালি 3টা শট যেটা একদম গোল হয়ে যায়, নরওয়ের মানে ব্রাজিলের গোল হয়ে যায়, সেই 3টা শট সে এত সুন্দর করে ক্যাচ করেছে হুম। এবং সবকিছু মিলিয়ে দেখা যায় যে ওভারঅল 5টা শট যেটা 5টা গোল হতে পারতো ব্রাজিলের পক্ষ থেকে, হুম, সেটাও হুম। সে মানে মিস করেছে, হুম। ব্রাজিল মিস করেছে। হুম। এবং বেলাল ভাইয়ের কথা সূত্র ধরেই আমি এই কথাটা বলবো যে ব্রাজিলের যারা ফ্যান তারাও কিন্তু এই কথাটা বলছে যে ব্রাজিল যে গ্লোরিয়াস ব্রাজিলকে আমরা দেখি, সত্যি আমরা সত্যি। ব্রাজিলকে আসলে এইভাবে দেখতে চাই না। এরকম একটা মানে ফিফার পক্ষ থেকে দিয়ে দেওয়া পেনাল্টি, সেখানে নেইমার কোনো রকমে গোল করে তারপরে কোনো রকমের সমতা ফেরানোর চেষ্টা করলো, এই ব্রাজিলকে আমরা দেখতে চাই না। আমার কাছে মানে আমি জানি না এত কিছু, তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, নেইমারকে আরো আগে কেন নামানো হলো না? হুম। আর্জেন্টাইন সাপোর্টার হলেও আমরা এক্সপেক্ট করেছিলাম যে নেইমারকে হয়তো আরো আগে নামানো হবে। আরো আগে নামলে কি টাই ব্রেকারে চলে যেত খেলাটা? আমার কাছে মনে হচ্ছে তাহলে গোল হওয়ার একটা পসিবিলিটি ছিল, কারণ লাস্টে যখন নেইমার নেমেছে তখন কিন্তু ব্রাজিলের একেবারে খুবই মানে ভয়াবহ একটা অবস্থা ওই 76 সময়টা। মিনিটের পর। হ্যাঁ, না না আসলে তারা নেইমার যখন নামছে তখনও কিন্তু কোনো না গোল গোল হয়নি। হয়নি, হুম। মোটামুটি তো ভালো ওই position। সময়টা কিন্তু যদি- খেলাটা তো অতটা ইয়ে ওই ছিল না। সময়টাতে যদি নেইমার একটা গোল দিয়ে দিত, আর তুমি যেটা বলছিলে যে এই যে হাফ টাইমের পরে যে খেলার হুম। স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেল, ওরা লং পাসে খেলা শুরু করলো, ডিফেন্সটা দুর্বল হয়ে গেল, আর এই সুযোগটা নরওয়ে নিয়ে নিল। আর আমার কাছে একটা জিনিস বারবার আমি খেলা দেখার সময় মানে আমার পাশে যারা ছিল তাদের সাথে শেয়ার করতেছিলাম যে নরওয়ে মানেই তো আসলে হ্যালান্ড। হুম। তো তার আশেপাশে দেখলাম যে সবসময় সে ফাঁকা থাকে, মানে হুম, হুম, যেমন আর্জেন্টিনা খেলা দেখার সময় মেসিকে একদম পুরো একদম একটা ঘিরে বলারে রাখে। ঘিরে রাখে সবসময়। তাকে যখন স্পেস দেওয়া হবে সে গোল করবে না, তো সে তো গোল মেশিন। এক্স্যাক্টলি, একদম। কারণ তার যে হাইট হ্যাঁ। এবং তার পাস্ট যে এক্সপেরিয়েন্স, সবাই কিন্তু আসলে বলছিল যে তার ব্রাজিল স্পিডের সামনে তো কেউ দাঁড়াই দিয়ে পারত। মানে ব্রাজিল ভার্সেস নরওয়ে, ব্রাজিল ভার্সেস আর্লিং হালান্ডের খেলা হচ্ছে, আরেকটা এরকম কথা বিষয় শোনা গেছে। আরেকটা বিষয় আমি খেয়াল করছিলাম, মানে ব্রাজিলের হয় না যে ওই খেলা কিন্তু একটু চঞ্চলতা থাকবে বা একটা মানে খেলার মধ্যে একটা যে ব্যাপারটা থাকবে যে মানে ছন্দটা গোল হারিয়ে দেওয়ার ফেলছিল। একটা হ্যাঁ, মানে প্রবণতা। আমার মনে হচ্ছিল এত শান্ত ভাবে খেলছে, মনে হচ্ছিল কিছুই না, বল পেয়েও মনে হচ্ছিল যে মানে দাঁড়িয়ে আছে, এরকম একটা ভাব আমরা দেখে খুব বিরক্ত হচ্ছিলাম। যে একাদশের কালকের বাজে পারফরমেন্সের কারণে কোচ কার্লো আনচেলত্তির ডিসিশনও শেষ পর্যন্ত কাজে দিল না, এবং এই হেরে যাওয়া একাদশকে নিয়ে ব্রাজিলকে, কার্লো আনচেলত্তিকে ফিরে যেতে হচ্ছে ফুটবলের মাঠ থেকে। এই ক্ষেত্রে আসলে কিভাবে এই জিনিসটাকে আসলে ট্যাকটিক বিশ্লেষণ করবেন? ব্রাজিলের এখন সময় এসছে নতুন করে বিচার এগুলো সূক্ষ্ম বিশ্লেষণ করার, নিশ্চয়ই তারা করবে। তো ব্রাজিলের যে ঐতিহ্য এবং তাদের যে নিজস্ব যে একটা ছন্দ, সেই পুরনো ছন্দে যদি ফেরত যেতে পারে এবং এই যে নতুন যে জেনারেশন, যে নতুন প্লেয়ার উঠে আসছে, তাদেরকে যদি সেভাবে ট্রেন আপ করতে পারে, আমার মনে হয় আগামী বিশ্বকাপটা ব্রাজিলের হতে পারে। 2030 এর বিশ্বকাপে একটা বড় আশা রয়েছে, আপনি ভীষণ অপটিমিস্ট সেক্ষেত্রে ব্রাজিলকে নিয়ে বলা যাচ্ছে। রাকা, তোমার কি মনে হয় যে মানে ব্রাজিল নরওয়ে নিয়ে এখন আর কথা বলতে চাই না, এবার একটুখানি পরবর্তী খেলাটা নিয়ে কথা বলো, মেক্সিকো এবং ইংল্যান্ডের যে খেলাটা হয়েছে, যেখানে মেক্সিকো হেরে গেল, মানে 2-3 গোলে আমরা ইংল্যান্ডকে জিতে জিতে দেখেছি, যেখানে হ্যারিকেন জুডি যেখানে জোড়া গোল করেছে, হ্যারিকেন গোল করেছে। হ্যারিকেনের মতো একজন প্লেয়ার আছে ইংল্যান্ডে। ইউরোপিয়ান দলগুলো উঠে আসছে কিন্তু শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল দিকে এগোচ্ছে। এদের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখতে চাও? স্পেন, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম এবং আমি যদি বলি আর্জেন্টিনা? আচ্ছা, আমার কাছে ফ্রান্সের খেলা বেশ ভালো লাগে। মানে যদিও আর্জেন্টিনা, হ্যাঁ, যদিও আর্জেন্টিনা ইউরোপিয়ান ইয়েতে পড়ছে হ্যাঁ, না, আর্জেন্টিনার ফ্যান হলেও আমার সবসময় ভালো লাগে ফ্রান্সের ফ্রান্সকে খেলা। পছন্দ। মানে আগেও আমি ফ্রান্সের খেলা হলে সবসময় দেখি। তো আমি অবশ্যই চাইবো আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং এবারও বিশ্বকাপ নেবে। আমার খুব ইচ্ছে ছিল ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলবে, তাহলে খুব জমতো খেলাটা, আসলে সবাই খুব এনজয় করতো। এটা প্রতি বিশ্বকাপে সব হ্যাঁ। ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানরা চায় এটা, হ্যাঁ। তা আমিও চেয়েছি, হয়তো হয়নি, তবে আশা করি সামনে ব্রাজিলের জন্য ভালো সময় আসবে। এই খেলা থেকে অবশ্যই
ওনারা অনেক কিছু শিক্ষা নেবেন বা সুন্দরভাবে দলকে গোছাবেন। তো আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। আর্জেন্টিনা এই বিশ্বকাপ প্রত্যাশা নেবে। রাখি, হ্যাঁ। ভালোবাসার আর্জেন্টিনা থেকে হুম। বলছো তুমি। আচ্ছা, নকআউট পর্ব প্রায় শেষের দিকে, এরপরে তো আমরা কোয়ার্টার ফাইনাল দেখতে যাচ্ছি। তো এর মধ্যে যদি চিন্তা করি যে আজকেই তো পর্তুগাল ভার্সেস স্পেনের খেলা রয়েছে এবং তারপর পরে বেলজিয়ামের সঙ্গে ইউএস এর খেলা রয়েছে। দুটো দলের কথা যদি বলি, পর্তুগালের রোনালদোর কথা যদি বলি, 41 বছর বয়সী রোনালদো এখনো খেলছেন, এটা একটা বড় বিষয়। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু তার যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাতে পারেননি এখন পর্যন্ত। মানে আমরা কিন্তু যে রোনালদোকে দেখতে চাই সেই রোনালদোকে আমার মনে হয় না যে আমরা এখন পর্যন্ত দেখেছি। সো সেই জায়গা থেকে একটা টেনশন থেকে যায় যে স্পেনের সঙ্গে পর্তুগালের হারার সম্ভাবনা থেকে। স্পেন কিন্তু ফার্স্ট রাউন্ডে কেপ ভার্দের সাথে ড্র করেছিল একটা ম্যাচ, মনে আছে? হ্যাঁ, স্পেন যথেষ্ট শক্তিশালী দল এবং এবার ফেভারিট টিম। মানে যে সমস্ত দল বিশ্বকাপের দাবিদার রাখে, স্পেন, ফ্রান্স এবং পর্তুগালকে নিয়েও কিন্তু প্রচুর, কিন্তু রোনালদোর যে নিজস্ব জ্বলে ওঠাটা, সেটা যদিও গোল পাচ্ছে, কিন্তু একটা ব্যাপার আছে না, একটা ব্যাপার দেখিয়ে নিজের যে মানে চিরচেনা জাতের যে একটা ব্যাপার, মানে সেই রোনালদোকে সবাই তো আসলে মিস করে। এটা বয়সের একটা ব্যাপার হতে পারে। আর বিশ্বকাপ যেভাবে দিনকে দিন গতিময় হয়ে যাচ্ছে, এখানে বয়স এবং ওয়েদার এগুলা অনেক কিছুই ভ্যারি করতেছে। এই কারণে এই জায়গাতে নতুন জেনারেশনের যে ফুটবলাররা, তাদের গতির সামনে অনেক তারকা ফুটবলার মানে পেছনে পড়ে যাচ্ছে। আমরা বোধহয় কেউই চাই না যে আমরা যেভাবে কালকে ওয়ার্ল্ড কাপের মাঠে নেইমারকে কাঁদতে কাঁদতে বিদায় হতে দেখেছি, ব্রাজিলকে বিদায় হতে দেখেছি, সেইভাবে আসলে প্রাণের প্রিয় রোনালদোকেও ওভাবে মাঠ ছাড়তে দেখি। যাই হোক, আর ছোট্ট করে একটুখানি জানতে চাইবো, বেলজিয়াম অনেক ভালো দল, ইউএসএ কি টিকতে পারবে? ইউএসএ এর হোম অ্যাপিয়ারেন্সটা ওদের একটু ফেভার করবে, কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত বেলজিয়াম বের হয়ে আসবে। এনিওয়ে রাকা, একেবারে শেষের দিকটাতে আছি, সবকিছু মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপ তোমার কাছে কেমন লাগছে? কতটা জমজমাট? এবং মানে যদি একদম তোমার দিক থেকে প্রেডিক্ট করতে বলি, আর্জেন্টিনা ভালোবাসার দল ছাড়া বাকি যারা রয়েছে তাদের মধ্যে ধরো আর্জেন্টিনা পেলো না, সেই ক্ষেত্রে এবারে ওয়ার্ল্ড কাপ কে জিততে পারে? আমার কাছে এমবাপ্পের খেলা ভীষণ ভালো লাগে, তো অবশ্যই ফ্রান্সের জন্য চাইবো। যদি আর্জেন্টিনা কোনোভাবে না আসে, তাহলে আমি ফ্রান্সের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। বেলা ভাই, কোনো কিছু কি ঠিক করে রেখেছেন? এবার যদি আর্জেন্টিনা কাপ পেয়ে যায় কি করবেন? আমি তো চাইবই আমার মানে ফেভারিট টিম আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, কিন্তু আমার গতকাল ব্রাজিলের ম্যাচ ছিল, সেখানে আমার খুব কাছের কলিগ, বন্ধু বান্ধবরা একসাথে বসে আমরা হই হুল্লোড় করে খেলা দেখেছি। বিশেষ করে কয়েকজনের নাম বলতে চাই, সাব্বির ছিল, কুনাল ছিল, আনিকা ছিল, এবং ওদের বিমর্ষ মুখগুলো আমার বারবার চোখের সামনে ভেসে উঠছে। এই কারণে আমি আসলে আর্জেন্টিনাকে নিয়ে আর খুব বেশি বলবো না, ওদের জন্য আরো সান্ত্বনা থাকলো। আমরাও একটা সময় এইভাবেই বিমর্ষ হয়ে যেতাম, বিশ্বকাপ আসতো, বিশ্বকাপ চলে যেত, কিন্তু আমাদের আর্জেন্টিনার জায়গায় একটা রাউন্ড পর্যন্ত আটকে যেত। তো সেই সময়টা এখন ব্রাজিলের উপর ভর করছে। কিন্তু বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা বিমর্ষ হইও না। আমরা 36 বছর ওয়েট করেছি, তোমরা না হয় অলরেডি 30-এ পা দিচ্ছ। তো সবুরে মেওয়া ফলে তোমরা ধৈর্য ধরো। হ্যাঁ, মানে 5 বারের চ্যাম্পিয়ন, এটা তো স্বীকার করতে হবে নাকি? এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ রাকা, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে দুজনের সঙ্গে। আর এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের আয়োজন, দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর বাই ফিনিশ ফাইন্যান্স। আমি হোস্ট আসনাফা মুনা ছিলাম আপনাদের সঙ্গে। কথা বলছিলাম ইউএসএ বেলজিয়ামের খেলায় কি হতে যাচ্ছে, কিংবা পর্তুগালের সঙ্গে স্পেনের খেলায় কি হতে যাচ্ছে। কারণ এই জেনারেশনে অনেকেই কিন্তু পর্তুগাল ফ্যান, রোনালদো ফ্যান। আর ওই যে বিলাল ভাই বললেন যে নতুন নতুন তারকা আবার জন্ম নিচ্ছে, তৈরি হচ্ছে। আশা করছি নতুন তারকাদের মধ্যে আবার আমরা জ্বলে উঠতে দেখবো মেসির মতো কোন একজন তারকাকে, কিংবা আমরা কারোর মধ্যে খুঁজে পাবো রোনালদিনহোর মতো, কিংবা নেইমারের মতো আরো কাউকে। সেই প্রত্যাশায় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমাদের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি তাসনুফা মুনা। নকআউট পর্ব শেষের দিকে, কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছি। দেখা হবে এক্সাইটিং মোমেন্ট নিয়ে। টাটা।